ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। জুলাই সনদে সবার স্বাক্ষরের আশা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আর বহু অধ্যায়ের সূত্রপাত করবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির উদ্দেশ্য নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন, সরকারকে ব্ল্যাকমেল করছে জামায়াত, বললেন দুদু। চারশোতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ, রাষ্ট্র ভোট কাল। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের 3 ঘন্টা শাহবাগ ব্লকেট, কাল 12টার মধ্যে না মানলে যমুনা অভিমুখে পদযাত্রা। এবং মিরপুরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া, ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস, এখনো নিখোঁজ অনেকে। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে এই কথা বলেন তিনি। জুলাই সনদকে ঐতিহাসিক উল্লেখ করে সনদের সব দল স্বাক্ষর করবে বলেও প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। আর জুলাই সনদে ঐকমত্য তৈরির মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে তা ধরে রাখার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তামিম মাহবুবের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যোগ দেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলিল হিসেবে থাকবে। সব নাগরিকের কাছে জুলাই সনদের কপি পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতে একটি দলিল হিসেবে, একটি রাজনৈতিক দলিল হিসেবে এটি যখনই যার কাছে যাবে, যিনি এটি ব্যবহার করবেন তিনি দেখতে পারবেন যে কোথায় কোথায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, কোথাও নোট অফ ডিসেন্ট ছিল, কোথায় ভিন্ন মত ছিল, এবং কি প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কি সুপারিশগুলো কে কিভাবে বাস্তবায়ন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নাই। মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিউয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে, কিন্তু এটা কন্ডিশনাল। আমাদের সমর্থন আরো অব্যাহত থাকবে, এটা সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। সমাপনী বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা এই সব এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ, এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসব মুখর নির্বাচন হবে। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে সব দল স্বাক্ষর করবে বলে আশাবাদও জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো, কিন্তু আর বহু অধ্যায়ের সূত্রপাত করবে। আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে জামায়াত সরকারকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ বিষয়ে আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জামায়াতে ইসলাম অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছে। যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেইলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে, পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে, এবং এই দেশ আমাদের আগাগোড়া সবসময় গত 54 বছর ধরে নিজের কলোনি হিসাবে
তারা আমাদেরকে শোষণ করেছে। দুপুরে বরিশাল সদর উপজেলার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়াকে আগামী দিনে সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। কদিন আগে তিনি মাজারে এসেছিলেন, তা দেখে দেশের মানুষ উল্লসিত হয়েছে। আজকেও তারেক রহমান আসবেন, তার আগে তিনি যতটা পারেন কমিটিগুলো দেখে বিভিন্ন রিপোর্ট নিয়ে তিনি যথাযথ নেতৃত্বের কাছে কমিটিগুলো দেবেন। এদিকে ঠাকুরগাঁওয়ে গড়িয়া ইউনিয়নের বটতলায় সুধীজন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, হিংসার রাজনীতি নয়, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দেয় দাবি দেওয়া তুলেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচন থেকে পণ্ড করতে চায়। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, ওই পিয়ারটা বুঝেন। তারা বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন, তাহলে এটা কেমনে হবে? দেশ বাঁচাতে রাজনৈতিক দলগুলোকে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শেষ হলো চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার সকাল থেকেই ভোট দিতে আগ্রহের কমতি ছিল না শিক্ষার্থীদের। পাশাপাশি ছিল বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে 7:30টার দিকে শুরু হয় গণনা। সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। 1990 সালের পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। তাই ভোট দিতে আগ্রহ ছিল শিক্ষার্থীদের। দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল 9:30টায় শুরু হয়ে টানা 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এটা আমাদের প্রথম, আমাদের অনেক ভালো লেগেছে। আর যারা বিজয়ী হবে তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, তারা যে অঙ্গীকারগুলো আমাদের কাছে দিয়েছিল সেগুলো যেন বাস্তবায়ন করে। আশা করব ইশতেহারে যা লেখা হয়েছে তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করবে। অপেক্ষার একটা বিষয় ছিল, তো আমরা এতদিন গিয়ে ভোট দিতে পারি নাই, এখন এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় চাকসুতে ভোট দিতে পারা। নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে বিভিন্ন প্যানেল থেকে। ছাত্র দলের আলাল হল জিএস প্রার্থী নুরুন নবী সহ অনেকের সাথে বহিরাগত দেখা গিয়েছে, অথচ আইডি কার্ড ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশের কথা না। প্রশাসন বহিরাগত আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর কিংবা অন্য প্রার্থীর উপর হামলা হয়েছে। আমরা যেগুলো স্পষ্ট দেখিয়েছি যে তারা লাঠি ইট নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তেড়ে এসেছে, হামলা করার চেষ্টা করেছে। 15 থেকে 20টা সিগনেচার ছাড়া ব্যালট পেপার ফেলানো হয়েছে। তো সেইটা নিউজ শুনে আমরা যারা প্রার্থী আমরা উপরে চলে আসছি। আমাদের এজেন্টরা আমাদেরকে তথ্য দিছে, সেই তথ্য নিয়ে আমরা উপরে আসছি। এখন তারা বলতেছে এটা ভুলবশত হয়ে গেছে। আর প্রশাসন বলছে বিভিন্ন অভিযোগ থাকলেও ছিল না জাল ভোটের কোনো সুযোগ। ছবিটা কোনো রকম অস্পষ্ট হলে তার আইডি কার্ড, তারা এজেন্ট যখন বলে যে সবগুলো সার্টিফাইড করে তারপরে সে ভোট দিতে যায়, সেই ভোটটা যে কাস্ট হওয়ার পরে সেখানে ওইটাকে প্রত্যেকের উপস্থিতিতে টিক দেওয়া হয়। এখানে ডুপ্লিকেট ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিকেলে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে রেভুলেশন টেস্ট ফর হিউম্যানিটি পরিষদের ভিপি ও জিএস নির্বাচন প্রত্যাখ্যান করেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, কেমন চলছে ভোট গণনা? ফলাফল পেতে কত সময় লাগতে পারে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, দীর্ঘ 35 বছরের অপেক্ষার অবসান কিন্তু আজকে হয়ে গেছে। তো সকাল 9:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটি কিন্তু বিকেল 4। বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি নিশ্চিত করেছে যে কোনো ধরনের জাল ভোট বা যেসব অভিযোগগুলো আসছে সেগুলো কোনো ধরনের সুযোগ তারা নিশ্চিত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্ভব সেটি তারা নিশ্চিত করেছে। তো আমরা আসলে সন্ধ্যার পর অপেক্ষা প্রশ্ন করলেন
সেটি কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করে আমাদেরকে কোনো সময় জানানো হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোট গ্রহণ চলছে এবং সেটি অন্তত 6 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত নিতে পারে। কর্মী কেম নাজিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি পুরোটা সময় চাকসু নির্বাচনের এই নির্বাচনটি আসলে কভার করেছেন। নাজিমের আজকের অভিজ্ঞতা আমি জানতে চাই। তো এই যে ক্যাম্পাসে একটি সহাবস্থান, এ বিষয়ে আপনার মতামত কি? এটা কি আগে ছিল কিনা? আসলে ক্যাম্পাসে আপনার দীর্ঘ প্রায় পাশাপাশি যেসব রাজনৈতিক করছে তাদের মাঝেও কিন্তু উৎসাহ উদ্দীপনা ছিল। তবে আজকে ক্যাম্পার একটি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে সেটি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছু অভিযোগ আনা হয়েছে ছাত্রদলের বিরুদ্ধে, পাশাপাশি ছাত্রদলও কিন্তু পাল্টা কিছু অভিযোগ করছে। সেগুলো তুচ্ছ অভিযোগও বলা যায়, কারণ বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যে চাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার পর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে কিন্তু ভোট গণনা সেটি চলছে কয়েকটি অনুষদে। সেটি আমরা যেটি জেনেছি কয়েকটি সূত্র, যদিও নির্বাচন কমিশন পক্ষ থেকে কোনো ধরনের আমাদেরকে নিশ্চিত করা হয়নি যে কবে নাগাদ এই ফলাফল ঘোষণা হবে, কিন্তু আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে প্রায় মধ্যরাত বা 3 থেকে 4টা রাতে সময় হতে পারে। এই সময় হয়তো ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করতে পারে। নাজিম, এর আগে যে নির্বাচনগুলো আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে যেই কেন্দ্রে বা যেই স্থানে আসলে ফলাফল তৈরি করা হচ্ছিল, যেখানে ভোট গণনা চলছিল, সেখানে সাংবাদিকরা যেতে পেরেছেন, প্রবেশ করেছেন এবং সেখান থেকে আসলে সংবাদ প্রচার করেছে। তো আজকে কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এর কারণ কি মনে করেন আপনি? আসলে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যেটি তারা যেটি চেয়েছেন যদি সুশৃঙ্খলভাবে সেটি করা যায়, এবং অনেক সময় আসলে যেখানে এখান থেকে লাইভ সম্প্রচার করার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেই বিষয় হয়তো বিষয়গুলো মাথায় রেখে তারা তাদের মতো করে ভোট গণনা করছেন। তবে আমরা যেটি জেনেছি তারা যে স্থানে ভোট গণনা করছেন সেখানে যে কেউ চাইলে আসলে মুক্তভাবে যেতে পারছেন বা ওখানে গিয়ে কথা বলতে পারছেন। আমরা যেটি জেনেছি ওখানে মেশিনের মাধ্যমে মূলত ভোটগুলো গণনা করা হচ্ছে, এবং যারা ওই স্থানে থাকার বা নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারছেন। তবে ওখান থেকে লাইভ সম্প্রচারের বিষয় থেকে অন্যান্য বিষয়গুলো নির্বাচন কমিশন বা কেন কিভাবে করতেছে সেটি আসলে সুনির্দিষ্টভাবে তাদের পক্ষ থেকে করা হয়নি। তবে আমি এখানে একটা সবচেয়ে বেশি জিনিস যেটি দেখেছি, চাকসু নির্বাচনে যতগুলো সংবাদকর্মী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তাদের জন্য আসলে তাদের যে আনুষঙ্গিক বিষয়গুলো বা তাদের সম্প্রচার মাধ্যমের যে কাজগুলো তার সহযোগিতা খুবই, আমি যেটা ব্যক্তিগতভাবে দেখেছি সেটি খুবই কম তারা করেছেন। কারণ বিভিন্ন জায়গা থেকে যেসব সংবাদকর্মী, বিশেষ করে ঢাকা থেকে যারা এসেছেন, তারা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাদের যে ডিভাইসগুলো রয়েছে যেগুলো চার্জ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো কিন্তু একরকম নির্বাচন কর্তৃপক্ষ একরকম উদাসীন বলা যায়। আর যেটি আরেকটি কথা যেটি না বললে নয়, আইনশৃঙ্খলা বাহিনী খুবই চোখে পড়ার মতো ছিল। কারণ আমরা শুনছিলাম আমাদের সহকর্মী নাজিমের কাছ থেকে, তিনি শুরু থেকেই চাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর আমাদের জানাচ্ছিলেন, এবং আজকে তার মাধ্যমে শুনলাম যে যেহেতু আজকে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ফলাফলের জন্য আমরা অপেক্ষা রয়েছি, সেটি মধ্যরাত নাগাদ আসলে হতে পারে। ন্যান্সি, তো আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে নাজিম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। দেখছেন সংবাদ রাত। শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি। কাল সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। রাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু সারাদিনই দেশ টেলিভিশনের মাধ্যমে এই যে রাকসু নির্বাচনের খবরাখবর জানিয়ে আসছিলাম। এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি কি সন্ধ্যার পর থেকে কিন্তু যারা ভোটার আছে তারা কিন্তু একরকম উৎসবে মেতে উঠেছেন, তারা গান করছেন এবং গানে গানে তারা কিন্তু একেবারে মাতিয়ে তুলেছেন এই এলাকাতে। আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আড্ডা দিচ্ছেন এবং তারা কিন্তু সকালবেলা ভোট যে দেওয়ার জন্য তারা একেবারে প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তারা একেবারে হিসাব নিকাশ করছেন কাকে তারা ভোট দিবেন, মত বিনিময় করছেন তারা। তবে আমরা প্রার্থীদের পক্ষ থেকে তেমন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাইনি। প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে কড়া নির্দেশনা জারি করেছেন এবং তারা কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন কোনো রকম বিশৃঙ্খলা যেন না রয়। আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু একেবারে কড়া নজরদারির মধ্যে রেখেছে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন সূত্র যেগুলো জানিয়েছেন, এবং ভোটাররা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছে। আপনি দেখছেন কি যে গানে গানে যারা ভোটার আছে তারা একই রকম উৎসব পালন করছে। তারা বলছে সকাল হলে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ভোট তারা দিতে পারবেন। আপনি শুনছেন। আপনাকে যদি আমি একটু জানাতে চাই এবার প্রায় দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় নির্বাচন। এই রাষ্ট্রীয় ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। এছাড়া বাকি 20টি পদে 200 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে যদি একটু ন্যান্সি জানাতে চাই, রাষ্ট্র সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা 28,901 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 11,305 এবং পুরুষ ভোটার রয়েছে 17,596 জন। এসব ভোটাররা কিন্তু একেবারে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, যেহেতু রাত পহলি ভোট এবং সকালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে তারা নির্বাচিত করবেন। তো ন্যান্সি, এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, উৎসব ভাতা 75% আর চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুর 2টো থেকে প্রায় 3 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে তারা। পরে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়ে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাগদুরা মিতি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করার দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেন তারা। বুধবার বেলা 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা করে শাহবাগে পৌঁছায় শিক্ষক কর্মচারীরা। শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। সব রাস্তা বন্ধ, ওইখান দিয়ে এলিফ্যান্ট রোড বন্ধ, তারপরে মোহাম্মদপুরের রাস্তা বন্ধ, এলিফ্যান্ট রোডের রাস্তা বন্ধ, সব বন্ধ। আমার এই বিড়ালটা অসুস্থ হয়ে গেছে। আমি ঘুরাইছি বস, আমি দুনিয়াটা ঘুরাইছি। শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েও ভোগান্তির কথা চিন্তা করে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। আমাদের বিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে, আর তা না হলে আমাদের এই রাস্তা আমাদের সকল শিক্ষককে মেরে ফেলে আমরা মরতে প্রস্তুত। সেই সঙ্গে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন শিক্ষক কর্মচারীরা। না মানলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। সরকারকে আলটিমেটাম দিয়েছি, দুপুর 12টার মধ্যে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দেয়া হোক। যদি প্রজ্ঞাপন দিয়ে দেয়া হয় তাহলে ভালো, আমরা ক্লাসরুমে ফিরে যাব। আর যদি 12টার মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা লং মার্চ টু শাহবাগ যাব এবং আমাদের পরিকল্পনা আছে আমরা যমুনায়ও যাব। আমাদের এই দাবিগুলি সরকার বাহাদুর মেনে না নেন তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য এক দফা এক দাবিতে আমরা পরবর্তী দাবি নিয়ে আমরা কাজ করব। 3 দফা দাবিতে রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রাজধানী মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বের হচ্ছে ধোঁয়া। কেমিক্যাল থাকায় ভেতরে প্রবেশ খুবই ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় কাজ করছে ফায়ার সার্ভিসের বিশেষায়িত হ্যাজমেট টিম। প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে গোডাউনের মূল দরজা খোলে তারা। কেমিক্যালের প্রভাবে আশপাশের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজমুজ্জামান জানান, ঘন ধোঁয়ার কারণে ভবনের ভেতরে ঢোকা যাচ্ছে না, তাই আগুন পুরোপুরি নেভাতে সময় প্রয়োজন। আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। এদিকে আগুনের ঘটনায় এখনো নিখোঁজ অনেকে, আর তাদের সন্ধানে হাসপাতাল থেকে থানা থেকে আবার ঘটনাস্থলে স্বজনেরা। তাদের হাহাকারে ভারী হয়ে আছে পরিবেশ। আগুন লাগার সাথে সাথে নিচে উপরে দোনো জায়গায় বন্ধ করে দিচ্ছে, মানুষ বের হওয়ার কোনো সিস্টেম ছিল না। তো আমরা খোঁজাখুঁজি করতে আসছি, ওনারা বললো ঢাকা মেডিকেল যেতে। ঢাকা মেডিকেল গেলাম, সরদ্দি গেলাম, সব জায়গায় খোঁজার পরে ওনারা বললো থানায় আসতে। থানায় আসলাম, ওনারা বললো যে কিছু জিটি করতে। আমরা জিটি করলাম, সাধারণ জিটি। ওনারা বলে জিটি হবে না, এই কারণে আমরা আবার চলে আসলাম এখানে। কেমিক্যাল গার্মেন্টস না থাকতো এখানে তো এত সমস্যা হইতে পারতো না। আমার ভাগ্নে এখানে গায়ে গার্মেন্টসে চাকরি করতো। খোঁজাখুঁজি সারাদিনই তো করছি, সারা রাত করছি, আর কোথাও পাই নাই। আমি হারাইছি আমার বড় দুলাভাইরে। কালকে সকাল 11টার দিকে আমার আপার কাছে ফোন দিছে পরে আমার আপা 20 মিনিট পরে ফোনটা ব্যাক করছে পরে ফোন রিসিভ হয়েছে, কিন্তু কথা বলে নাই, শুধু বলতেছে বাঁচাও বাঁচাও, আগুন আগুন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বলেন, জনবহুল এলাকায় এ ধরনের গোডাউন রাখা যাবে না। এটা বহু দিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না, এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব। গভর্নমেন্ট এটাকে কোনোভাবেই ছাড় দেবে না। অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পাশে থাকার কথাও জানান উপদেষ্টা। নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার নিরপেক্ষ নয় বলেই জাতীয় পার্টির প্রোগ্রাম পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, সামনে সরকার লেভেল প্লেইং ফিল্ড দিতে রাজি না বলেই নানা খাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। অশান্তিতে নোবেল থাকলে সেই প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নিতে পারত বলেও মন্তব্য করেন জিএম কাদের। সমন্বয়কদের বেশিরভাগই জামায়াতপন্থী দাবি করে তিনি বলেন, সরকার নানাভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের পায়তারা করছে। বাংলাদেশ চেইন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হলো 12 দিন ব্যাপী বাংলাদেশ বাণিজ্য মেলা 2025। বুধবার এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের আয়োজনে এই মেলার উদ্বোধন করে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই মেলা চলবে 26 অক্টোবর পর্যন্ত। মেলায় থাকছে শিশুদের জন্য কিডস জোন, ফ্যাশন ও কসমেটিক্স প্যাভিলিয়ন সহ ফুড কর্নার।